Assalamu alaikum dear student and viewers, welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা এক্সিস্টিং জার্নালের স্যালারি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব একটা পূর্ণাঙ্গ ম্যাথের মাধ্যমে। এই পূর্ণাঙ্গ ম্যাথটা আমাদের এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে রিকোয়ারমেন্টগুলো এক্সিস্টিং জার্নাল করব, ক্লোজিং জার্নাল এবং রিভার্সিং জার্নাল আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, এই তিনটা আলাদাভাবে দেওয়া থাকবে। আর আমাদের স্যালারি সংক্রান্ত সমস্যার কারণে এই অঙ্কটা আমরা ভালো করে করব। চলুন শুরু করা যাক। Following are given information of first 6 months operation of year 2019 in the trial contained the following accounts. আমাদের এই যে দেখেন ফার্স্ট 6 মান্থ, প্রথম 6 মাসের অঙ্ক দেওয়া আছে। এই ট্রায়াল ব্যালেন্সটা কত মাসের? প্রথম 6 মাসের যে রেয়ামিলটা এখানে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আশা কোম্পানি ট্রায়াল ব্যালেন্স জুন 30, 2019, 19 সালের 30 জুন পর্যন্ত আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে। আচ্ছা, আদার ডাটাগুলোতে কি বলছে সেইটার আমরা এডজাস্টিং দিব। ফার্স্টে আছে ইনভয়েসড রিপ্রেজেন্টিং, এই যে একটা ফ্রেজ আছে ইনভয়েস রিপ্রেজেন্টিং। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম যে যেই ফ্রেজগুলো জানা থাকলে আমার পুরো ট্রানজ্যাকশনটার অর্থ না জানলেও চলবে, ঠিক আছে। ইনভয়েস রিপ্রেজেন্টিং হচ্ছে আয় বকেয়ার জাবেদা। কি বকেয়ার জাবেদা? যারা কিনা আমরা ওই ফ্রেজগুলো মুখস্থ করে নিই, খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হয়ে যাবে। ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 20,000 অফ সার্ভিস পারফর্মড ডিউরিং দ্য লাস্ট মান্থ হ্যাজ নট বিন রেকর্ডেড। আচ্ছা, গত মাসে আমি যেই সেবাটা দিয়েছিলাম লাস্ট মান্থ, গত মাসে যেই সেবাটা দিয়েছিলাম যা কিনা আমার রেকর্ড করা হয়নি। আয় বকেয়ার জাবেদাটা কি হয়? আয় বকেয়ার জাবেদাটা আমরা জানি যে আয় যখন বকেয়া থাকে, আমি কারো কাছে টাকা পাই, সে আমাকে টাকা দেয় নাই, তখন কিনা আমাদের দেনাদার বেড়ে যায়। কি বেড়ে যায়? দেনাদার বেড়ে যায়। তখন আমাদের লিখতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সেই আয়টা ক্রেডিট, কারণ সেই আয়টাও বেড়ে যায়। তার মানে হচ্ছে গিয়া এ আর ডেবিট, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে দেখেন আমরা লিখে ফেলছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 20,000 টাকা। এই যে 20,000 টাকা, এই 20,000 টাকাই হবে। তারপরে দেখি দ্য ব্যালেন্স ইন সাপ্লাইজ রিপ্রেজেন্টস পারচেসড অন জানুয়ারি, যেটাকে জানুয়ারি মাসে ক্রয় করা হয়েছিল অ্যাট জুন 30 টাকা। 2,400 অফ সাপ্লাইজ ওয়ার অন হ্যান্ড। আচ্ছা, মাস শেষে দেখলাম কি, এই যে দেখেন আমাদের অঙ্কটা হচ্ছে গিয়া জুনের 30, এই জুন 30 তারিখে আমি দেখলাম কি যে আমার সাপ্লাইজ কত টাকা হাতে আছে? সাপ্লাইজ আছে 2,400 টাকা হাতে আছে। যখন কিনা সাপ্লাইজ 2,400 টাকা আমার হাতে আছে, তখন আমাদের কিভাবে আমরা এডজাস্টিং দিব? এই সাপ্লাইজটা রেয়ামিলে কি নামে আছে সেটা আমার জানতে হবে। দেখি তো সাপ্লাইজটা রেয়ামিলে কি খরচ নামে আছে না সম্পদ নামে আছে? এই যে দেখেন রেয়ামিলে সম্পদ নামে আছে। কি নামে আছে? সম্পদ নামে আছে। সাপ্লাইজ, আমরা জানি রেয়ামিলে যদি সম্পদ নামে থাকে তাহলে আমাদের অ্যাডজাস্টিং বা সমন্বয় জাবেদা দিতে হয় যে এর বিপরীতটা। রেয়ামিলে সম্পদ নামে থাকলে খরচের জাবেদা দিতে হয়। যেহেতু সম্পদ নামে আছে, খরচের জাবেদাটা কি হবে? খরচের জাবেদাটা হবে সাপ্লাইজ এক্সপেন্স। দেখেন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এই সাপ্লাইজ এক্সপেন্স খরচের জাবেদা দিলাম, আমরা কিসের জাবেদা দিলাম? খরচের জাবেদা দিলাম। কিন্তু আমার সমন্বয় তো দেখলাম যে এখানে সম্পদের জাবেদা দিয়ে দিছে। কিসের জাবেদা দিয়ে দিছে? সম্পদের জাবেদা দিয়ে দিছে। তো এখন আমরা যদি আমাদের রেয়ামিলের সম্পদ থেকে সমন্বয়ের সম্পদটা বাদ দিই, তো সেই অর্থ বছরে আমার কত টাকা খরচ হয়ে গেছে সেটা আমরা পেয়ে যাব। 7,400 থেকে 2,400 যদি আমি বাদ দিই, 5,000 টাকা থাকে। কত হাজার টাকা থাকে? তো 5,000 টাকা। এই যে দেখেন 5,000 টাকা। কনসেন্টেড রেভিনিউ আর ক্রেডিটেড টু রেভিনিউ হোয়েন কনসেন্টেড রেভিনিউ অফ টাকা 5,000 আর আনআর্নড। মানে হচ্ছে গিয়া আনআর্নড মানে কি? আমি এখনো ওপেন করি নাই, মানে রেয়ামিল সমন্বয়ে কি নামে আছে? এটা আনআর্নড দায় নামে আছে। আমরা জানি যে এটা এখন দেখতে হবে আমাদের রেয়ামিলটা। রেয়ামিলে এই নামটা কি নামে আছে? আচ্ছা, এই যে দেখেন আই নামে আছে। কনসার্ন রেভিনিউ আই নামে আছে। কি নামে আছে? কনসান্টিং রেভিনিউ আই নামে আছে। রেয়ামিলে যখন আই নামে থাকবে তখন আমাদের কিসের জাবেদা দিতে হবে? দায়ের জাবেদা দিতে হবে। দায়কে বাড়াতে হবে। দায় বাড়লে কি হয়? দায় বাড়লে হয় ক্রেডিট। টাকা হবে, দায়ের টাকাটা হবে। যেহেতু আমরা দায়কে বাড়াইলাম কত টাকা? 5,000 টাকা। এই যে দেখেন আনআর্ন কনসেন্টেড রেভিনিউ আগে লিখলাম, কারণ কি এটাকে বাড়াইলাম, বাড়ালে হয় ক্রেডিট। তারপরে আমরা লিখলাম কনসেন্টেড রেভিনিউ টাকা 5,000 টাকা। এখানে রেয়ামিলের টাকাটা হবে না, কারণ হচ্ছে
আয় মানে আয় আছে, যেহেতু আমরা দিলাম দায়ের জাবেদা, তাই দায়ের টাকা বসাইলাম কত টাকা, 5,000 টাকা। এই যে দেখেন 5,000 টাকা। তারপরে দেখি কি বলছে, যে দ্য ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন দ্য প্রিমিয়াম অর অফ 1 ইয়ার পলিসি, 1 বছরের জন্য আমি ইন্স্যুরেন্স খরচ করে ফেলছি, যেটা আমার সম্পত্তি হিসেবে রয়ে গেছে, ডেটেড এপ্রিল 1, 2019। আচ্ছা, যেটা কিনা আমি দেওয়া শুরু করছিলাম কত তারিখ থেকে, আমি দেওয়া শুরু করছিলাম এপ্রিলের 1 তারিখ থেকে। আমার এখন দেখতে হবে, যেহেতু তারিখ বলে দিছে, আমার এখন দেখতে হবে যে অঙ্কটা কত দিনের। অঙ্কটা হচ্ছে গিয়ে 6 মাসের। এই যে দেখেন 6 মাস, ফার্স্ট 6 মান্থ, 6 মাসের। তো এখন এটা কবে থেকে শুরু হয়েছে, জানুয়ারি 1 থেকে জুন 30 তারিখ পর্যন্ত, এই 6 মাস হয়। এখন দেখি আমরা আমাদের ইন্স্যুরেন্স কত দিনের জন্য দিয়ে দিয়েছি, 1 বছরের জন্য দিয়ে দিয়েছিলাম, 1 ইয়ার পলিসি 1 বছরের জন্য দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা স্টার্ট হবে এপ্রিলের 1 তারিখ থেকে। কত তারিখ থেকে স্টার্ট হবে, এপ্রিলের 1 তারিখ থেকে। যখন কিনা এপ্রিলের 1 তারিখ থেকে স্টার্ট হবে, তখন আমাদের তারিখ নিয়ে একটু সমস্যা হয়, যেটা কিনা আমরা এখন সমাধান করে ফেলবো, খুব ভালোভাবে সমাধান করব, আর কোনো ভিডিও আপনার না দেখলেও চলবে। তারপরে দেখি যে এটার সমন্বয়ে কি নামে আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, খরচ নামে আছে। এখন আমাকে দেখতে হবে এটা রা মিলে কি নামে আছে। যদি কিনা সম্পদ নামে থাকলে খরচের জাবেদা দিতে হবে, খরচ নামে থাকলে সম্পদের জাবেদা দিতে হবে। দেখি তো, ইন্স্যুরেন্স এক্সপেন্স রা মিলে, এটা খরচ নামে আছে, তার মানে কি সম্পদের জাবেদা দিতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু রা মিলে আছে, তাই এটা কিসের জাবেদা দিতে হবে, সম্পদের। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এই যে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন দেখি আমাদের তারিখটা কিভাবে গণনা করতে হবে। চলুন দেখি, আমরা দেওয়া শুরু করছিলাম কত তারিখ থেকে, দেওয়া শুরু করছিলাম এপ্রিলের 1 তারিখ থেকে। এই যে দেখেন, এখানে বোঝার জন্য আমরা খুব ভালোভাবে লিখে ফেলছি। আচ্ছা, এপ্রিলের 1, 2019 তারিখ থেকে দেওয়া শুরু করছিলাম, যেহেতু আমার এটা 1 বছর চলবে, তাই এটা শেষ হবে কবে, মার্চ 31, 2020 সালে গিয়ে শেষ হবে। এখন আপনারা বলবেন যে এপ্রিলের 1 তারিখে শেষ করলে তো পরবর্তী বছরের এপ্রিলের 1 তারিখে গিয়ে আমার সম্পদের মেয়াদকাল হওয়া উচিত 1 বছরের। ঠিক, দেখুন আপনারা হিসাব করা শুরু করি। এপ্রিলের 1, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখুন, মার্চ যাহাই মার্চ 31 তাহাই এপ্রিলের 1 তারিখ কিনা। হ্যাঁ, যেটাই মার্চ মাসের 31 তারিখ তাহাই এপ্রিলের 1 তারিখ। তার জন্যই এটাই লিখতে হবে, মার্চ 31 দিয়ে আমাদের গণনা করতে হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন দেখি আমাদের আর্থিক বছরে কত টাকা খরচ হয়ে গেছে আর কত টাকা সম্পদ রয়ে গেছে। যেহেতু আমরা প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদের জাবেদা দিলাম, তাই আমাদের সম্পদের টাকাটা লিখতে হবে। তার জন্য আমাদের এখন বের করতে হবে যে আমাদের অর্থ বছরে 6 মাস যে আমাদের অঙ্কটা ছিল, এই যে ফার্স্ট 6 মান্থ, এই 6 মাসে আমাদের কত টাকা খরচ হয়ে গেছে, আর আমাদের 1 বছরের বাদবাকি টাকাটা আমাদের সম্পদ হিসেবে রয়ে গেছে। দেখি তো, এপ্রিল 1 তারিখ থেকে গণনা করি। এপ্রিল 1, এই যে এপ্রিল 1 গণনা করতেছি, এপ্রিল 1। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটু ভালোভাবে যদি আমি এখন এখানে একটু মার্ক করে দেই। আচ্ছা, এটা মার্ক করে দিলাম যে হ্যাঁ, এপ্রিল 1, এই যে দেখেন এপ্রিল 1 কিন্তু কাউন্ট করতেছি। এপ্রিল 1, এপ্রিল, মে, জুন। আমার অঙ্কটা কিন্তু জুন মাসের 30 তারিখে শেষ হয়ে গেছে। তার মানে এই অর্থ বছরটা হচ্ছে আমাদের, এই 3 মাস হচ্ছে আমাদের কি, এই 3 মাস আমার খরচ হয়ে গেছে। আমরা কি এখানে খরচের জাবেদা দিয়েছি? না, আমরা এখানে কিসের জাবেদা দিলাম, এখানে আমরা সম্পদের জাবেদা দিলাম। তাই আমার বাদ বাকি যেই মাসগুলো রয়ে গেছে, এই মাসটা সম্পদের জাবেদা দিতে হবে। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 মাস আমার কি রয়ে গেছে, এই 9 মাস আমার রয়ে গেছে সম্পদ। তাই আমার এখানে 9 দিয়ে গুণ দিতে হবে। যখন কিনা 3,600 টাকাকে আমি 12 দিয়ে ভাগ দিব, তখন আমরা পাবো 1 মাসের টাকাটা। আর আমরা যেহেতু 9 মাস সম্পদের টাকাটা বের করতে চাইতেছি, তাই আমরা 9 দিয়ে তখন গুণ দিলে আমার কত মাসের সম্পদের টাকাটা বের হয়ে যাবে, 9 মাসের সম্পদের টাকাটা বের হয়ে যাবে কত টাকা, 2,700 টাকা। কি বলছে, এই যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কি স্যালারি সংক্রান্ত সমস্যা। এখন আমরা আসলাম স্যালারি সংক্রান্ত সমস্যায়। অন জুন 30 was সানডে। আচ্ছা, জুন মাসের 30 তারিখ, আমার অঙ্কটা কিন্তু জুন মাসের 30 তারিখে, খেয়াল করছেন? এই যে দেখেন জুন মাসের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে কি বার ছিল, জুন মাসের 30 তারিখে সানডে ছিল, মানে ছিল রবিবার। কি বার ছিল, রবিবার। তারপরে দেখি, অ্যান্ড দ্য এমপ্লয়িজ আর পেইড অন টিউসডে। আচ্ছা, কত কি বারে তাদের পরিশোধ করা হয়? আচ্ছা, এমপ্লয়ি বা কর্মচারীদের
স্যালারি কবে পরিশোধ করা হয়? স্যালারি পরিশোধ করা হয় মঙ্গলবারে। কি বারে? আমার অঙ্কটা শেষ হয়ে গেছে কি রবিবারে, অঙ্কটা শেষ হয়ে গেছে রবিবারে। আর আমি এমপ্লয়ীদের পরিশোধ করি কি বারে? এমপ্লয়ীদের পরিশোধ করি আমি মঙ্গলবারে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি যে আশা কোম্পানি হ্যাজ 3 এমপ্লয়িজ। আশা কোম্পানি, আমাদের অঙ্কটা আশা কোম্পানির কতজন কর্মচারী আছে? 3 জন কর্মচারী আছে। আচ্ছা, হু আর পেইড, যাদের কিনা পরিশোধ করা হয় 5,000 ইচ ফর 5 days ওয়ার্ক উইক। আচ্ছা, সপ্তাহে 5 দিন কাজ করার জন্য তাদেরকে 5,000 টাকা করে পরিশোধ করা হয়। কতদিন কাজ করার জন্য? 5 দিন কাজ করার জন্য। কতদিন? 5 দিন কাজ করার জন্য। কত টাকা পরিশোধ করা হয়? 5,000 টাকা করে পরিশোধ করা হয়। এখন আমরা দেখি আমার কতদিন আমার 3 জন এমপ্লয়ি কাজ করছে আর কতদিন কাজ করে নাই, আমি কতদিনের স্যালারি দিলাম আর কতদিন স্যালারি দিলাম না। আচ্ছা, এই স্যালারি সংক্রান্ত সমস্যার কারণে আমরা মনোযোগ দিয়ে দেখি যে এই যে দেখেন, অন জুন 30 ওয়াজ সানডে। জুন মাসের 30 তারিখে কি বার ছিল? রবিবার ছিল। এই যে দেখুন, জুন 30 তারিখে কি বার ছিল? রবিবার ছিল। আচ্ছা, তারপরে দেখে লাস্ট পেমেন্ট করা হয়েছিল টিউসডে। লাস্ট পেমেন্ট করছিলাম কত, কি বারে? টিউসডেতে পেমেন্ট করছিলাম। এখন আমরা লাস্ট যেহেতু পেমেন্ট করছি টিউসডেতে, এই টিউসডে থেকে কাউন্ট করি। আচ্ছা, লাস্ট পেমেন্ট করে দিচ্ছে টিউসডে, তাই এটা আর গণায় আসতেছে না। এখন দেখি টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। টিউসডের পর থেকে গণনা শুরু করব। ভালো করে মনে রাখি, টিউসডের পর থেকে গণনা শুরু করব। টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই যে তারপরে আসবে ফ্রাইডে এবং স্যাটারডে। আমাদের খুব ভালো করে এই স্যালারি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমাদের খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে যে আমরা আমাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকে। কতদিন ছুটি থাকে? 2 দিন। শুক্র শনি ছুটি থাকে। কি বার ছুটি থাকে? শুক্র শনি ছুটি থাকে। তাই শুক্র শনি আমার কাউন্টে আসবে না বা গণায় আসবে না। আচ্ছা, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে বাদ, তারপরে আবার কি আসছে? সানডে। কারণ হচ্ছে কি, সানডে ছিল, এই যে দেখেন সানডে আমার অঙ্কটা শেষ হয়ে গেছে, তার মানে কি ওই দিনও আমার এমপ্লয়িগুলো কাজ করছে। ওই দিন আমার এমপ্লয়িগুলো কাজ করছে, কিন্তু আমি তাদেরকে কি দিতে পারি নাই? আমি তাদেরকে স্যালারি দিতে পারি নাই। তাই তার জন্য আমার কতদিনের স্যালারি বকে আছে বা কতদিনের স্যালারি আমি তাদেরকে দিই নাই? আমি তাদেরকে দিই নাই 3 দিনের স্যালারি। কি? আচ্ছা, লাস্ট পেমেন্ট করে দিচ্ছে কিন্তু টিউসডেতে, তাই টিউসডে কাউন্টে আসবে না। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অফ ছিল, কাজ করে নাই তারা। তারপরে আবার সানডেতে কাজ করছে, রবিবারে কাজ করছে। কয়দিন হলো? 3 দিন হইলো। টোটাল কতদিন? 3 দিন, 3 days। এখন দেখি আমার 5,000 টাকা, এখানে কত টাকা দেওয়া ছিল? 5,000। 5,000 টাকা, 5,000 টাকা কত দিনের জন্য? 5 দিনের জন্য। এই যে 5 days, 5 দিনের জন্য। তাই 5 দিনের জন্য আমার এমপ্লয়িগুলো কি 5 দিন কাজ করছে? না, 3 দিন কাজ করছে। তাই আমাদের একদিন কত করে পড়ে সেটা আমার বের করতে হবে। আচ্ছা, 5,000 টাকায় 5 দিন দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 1,000 টাকা পড়ে। কত টাকা করে? পার পার্সনে কত টাকা করে? 1,000 টাকা করে। আচ্ছা, আমার এমপ্লয়ি ছিল কতজন? 3 জন এমপ্লয়ি ছিল। 3 জন এমপ্লয়ি 1,000 টাকা করে কাজ করলে কত হাজার টাকা কাজ করে? 3,000 টাকা করে কাজ করে 3 জন এমপ্লয়ি। এখন আবার এখানে আসছে 3,000 টাকা ইন্টু 3। কেন এটা ইন্টু 3? 3 দিন কাজ করছে। কতদিন কাজ করছে? 3 দিন কাজ করছে, তার জন্য ইন্টু 3। কত টাকা হয়ে গেছে? 9,000 টাকা। কত টাকা হয়ে গেছে? 9,000 টাকা। এখন আমরা দেখি, এই যে দেখেন স্যালারি এক্সপেন্স যাবে, স্যালারি পেবল ক্রেডিট। আর আমরা স্যালারি ব্যয়বকের যাবে, তো আমরা খুব ভালো করেই জানি স্যালারি এক্সপেন্স যাবে, স্যালারি পেবল ক্রেডিট কত হবে? 9,000 টাকা হবে। কত হাজার টাকা হবে? 9,000 টাকা হবে। এভাবে আমরা এখন দিলাম অ্যাডজাস্টিং জার্নাল, তার পরবর্তীতে আমাদের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন ক্লোজিং অ্যান্ড রিভার্সিং জার্নাল। এটা আলাদাভাবেই দেওয়া থাকবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।